ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং পরীক্ষার জন্য মন দিয়ে পড়াশোনা করা শুরু করে দিয়েছো। আজকে আমি তোমাদের সঙ্গে প্রি মক টেস্ট 3 এর পার্ট 3 এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমি কোশ্চেন নাম্বার 51 থেকে 75 অবধি ডিসকাস করব। চলো তবে শুরু করি। আজকের ফার্স্ট কোশ্চেন, প্রেজেন্স অফ স্পার্ম উইথ অ্যাবনর্মাল মরফোলজি দ্যাট অ্যাফেক্টস ফার্টিলিটি ইন মেল। অর্থাৎ স্পার্মের যদি মরফোলজি অ্যাবনর্মাল হয় তাহলে সেক্ষেত্রে মেলসের ইনফার্টিলিটি কাজ করে, এবং সেই টার্মটাকে আমরা কি বলছি? অ্যাজুস্পার্মিয়া, টেরাটোজুস্পার্মিয়া, অ্যাসথেনোস্পার্মিয়া, অ্যাসপার্মিয়া। এখানে অ্যান্সার হচ্ছে টেরাটোজুস্পার্মিয়া। অর্থাৎ স্পার্মের মরফোলজি যখন অ্যাবনর্মাল থাকে তখন তাকে আমরা টেরাটোজুস্পার্মিয়া বলে থাকি। বাকি রয়েছে অ্যাজুস্পার্মিয়া। অ্যাজুস্পার্মিয়া বলতে আমরা বুঝি অ্যাবসেন্স অফ স্পার্ম, অর্থাৎ যে ইজাকুলেশন হচ্ছে সেখানে স্পার্ম অ্যাবসেন্ট থাকছে, টোটালি অ্যাবসেন্ট, অ্যাবসেন্স অফ স্পার্ম। নেক্সট হচ্ছে অ্যাসথেনোস্পার্মিয়া। অ্যাসথেনোস্পার্মিয়া বলতে বোঝায় যে স্পার্ম প্রেজেন্ট থাকছে, তার মোটিলিটি থাকছে না, অর্থাৎ অ্যাবসেন্স অফ মোটিলিটি, অ্যাবসেন্স অফ মোটিলিটি অফ স্পার্ম। বেশ, আর একটা টার্ম রয়েছে অ্যাসপার্মিয়া। অ্যাসপার্মিয়া বলতে কি বোঝাচ্ছে? যে ইজাকুলেশনের সময় যখন সিমেনই বেরোচ্ছে না তখন সেটাকে আমরা অ্যাসপার্মিয়া বলছি, অর্থাৎ এটা হবে অ্যাবসেন্স অফ সিমেন। বেশ, তাহলে চারটে টার্মিনোলজি মনে রাখবে। এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, অনলাইনের কোশ্চেন হিসেবে এক্সামে আসে, তোমরা মুখস্থ রেখো। নেক্সট কোশ্চেন, ব্যাগ অফ ওমস ফিল ইন টেস্টিস ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ। অর্থাৎ টেস্টিসটা যখন ব্যাগ অফ ওমসের ফিলিং দেয় তখন সেটাকে আমরা কি বলছি? ভেরিকোসিলি, হাইড্রোসিলি, রোটেশন অফ টেস্টিস, টেস্টিকিউলার ম্যালিগনেন্সি। এখানে অ্যান্সার হবে ভেরিকোসিলি। ভেরিকোসিলিতে ব্যাগ অফ ওমসের ফিলিং কাজ করে। আচ্ছা, হাইড্রোসিলি বলতে কি বোঝাচ্ছে? হাইড্রোসিলি বলতে বোঝায় ফ্লুইড ফিল স্যাক, ফ্লুইড ফিল স্যাক অ্যারাউন্ড টেস্টিকেল। বেশ, অর্থাৎ টেস্টিস যে থাকে সেটা ওয়াটার অ্যাকুমুলেশন বা ফ্লুইড ফিল হয়ে একটা বড় আকার নেয়, সেটাকে আমরা হাইড্রোসিল বলে থাকি। রোটেশন অফ টেস্টিস হলে সেটাকে আমরা টেস্টিকিউলার টরশন বলি, টেস্টিকিউলার টরশন। আর নেক্সট রয়েছে টেস্টিকিউলার ম্যালিগনেন্সি। ম্যালিগনেন্সি বলতে আমরা বুঝি ক্যান্সার। তো যখন টেস্টিসের মধ্যে ক্যান্সার ডেভেলপ করে তখন সেটাকে আমরা টেস্টিকুলার ম্যালিগনেন্সি বলছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইনফ্লামেশন অফ গ্ল্যান্ডস পেনিস। পেনিসের ইনফ্লামেশন হলে সেটাকে আমরা কি বলবো? ব্যালানাইটিস, প্যারাফাইমোসিস, প্রোস্থাইটিস এবং ক্রিপ্টরকিডিজম। গ্ল্যান্ডস পেনিসের ইনফ্লামেশনকে আমরা ব্যালানাইটিস বলে থাকি। প্যারাফাইমোসিস বলতে কি বোঝায়? প্যারাফাইমোসিস হচ্ছে যখন ফোরস্কিনটা গ্ল্যান্ডস পেনিসের পেছনে ট্র্যাপড হয়ে যায় তখন সেটাকে আমরা প্যারাফাইমোসিস বলছি। তাহলে এখানটা কি হবে? দ্য foreskin becomes trapped behind glands. বেশ, আচ্ছা, প্রস্থাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ foreskin in uncircumcised males. বুঝতে পারলে? যেখানে সার্কামসিশন করা হচ্ছে না সেই সমস্ত মেলদের ক্ষেত্রে যখন ওই ফোরস্কিনটারই ইনফ্লামেশন হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা প্রস্থাইটিস বলছি। আর ক্রিপ্টরকিডিজম কি? এটা মেনলি আমরা চাইল্ডের মধ্যে দেখতে পাই, অর্থাৎ চাইল্ডের নার্সিং আমরা ক্রিপ্টরকিডিজম টার্মটা পড়ে থাকি। এখানটায় টেস্টিস গুলো যখন দুটোই স্ক্রোটামের মধ্যে ডিসেন্ড হচ্ছে না তখন সেটাকে আমরা ক্রিপ্টরকিডিজম বলছি। তাহলে টেস্টিস ডোন্ট ডিসেন্ড ইন স্ক্রোটাম। ঠিক আছে, মনে রাখবে টার্মগুলো, ছোট ছোট এই সমস্ত টার্মগুলো থেকে অনলাইনার কোশ্চেন আসে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এইমস অফ মেডিকেল ম্যানেজমেন্ট অফ বিনাইন প্রোস্টেট হাইপারপ্লাসিয়া বা বিপিএইচ আর এক্সেপ্ট। অর্থাৎ বিপিএইচ এর ক্ষেত্রে
যে সমস্ত মেডিকেল ম্যানেজমেন্টগুলো রয়েছে কোনটা তার মধ্যে পড়ে না? কি কি রয়েছে অপশন? প্রোস্টেটিক মাসেল রিল্যাক্সেশন, ব্লক কনভার্সন অফ টেস্টোস্টেরন টু ডাইহাইড্রোটেস্টোস্টেরন, রিলিফ রিটেনশন টু সাপ্রেস দ্য প্রসেস অফ ইউরিন ফর্মেশন। বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া বা বিপিএইচ এই টার্মটা বলতে আমরা যেটা বুঝি যখন প্রস্টেট গ্ল্যান্ডের এনলার্জমেন্ট হয়, যেটা মেনলি এজ রিলেটেড কারণে হয়ে থাকে। তো যখন প্রস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট হয়ে যায় তখন কি হয়, মেল ইউরেথ্রার ওপরে প্রেসার পড়ে, যার ফলে ইউরিন পাস করতে প্রবলেম হয়। তো তার জন্য ড্রিবলিং অফ ইউরিন, রিটেনশন অফ ইউরিন এই রকমের প্রবলেমগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, তো বিপিএইচ যখন হচ্ছে সেখানটায় ম্যানেজমেন্টের মধ্যে মেনলি আমরা চেষ্টা করি কি যে ইউরিনের যে রিলিজ হচ্ছে সেটা যেন ঠিক মতো হয়ে যায়। তো তার জন্য আমরা মাসেল রিল্যাক্সেশন করতে পারি, কিছু স্টেরয়েড দিতে পারি, রিটেনশনটাকে রিলিভ করতে পারি, কিন্তু টু সাপ্রেস দ্য প্রসেস অফ ইউরিন ফর্মেশন এটা আমরা করব না, তাই না? ইউরিন ফর্মেশনের প্রসেসটাকে আমরা সাপ্রেস করি না। তো যেহেতু এখানে কোশ্চেনের মধ্যে এক্সেপ্ট রয়েছে সেই কারণে এখানটা অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, নেক্সট, ডাইলেটেশন and viscosity of the network of veins supplying the testicles is known as, অর্থাৎ টেস্টিকেলসে যে সমস্ত ভেন্স গুলো সাপ্লাই দিচ্ছে তাদের যদি ডাইলেটেশন বা ভেরিকোসিটি হয়ে যায় তাহলে কি হতে পারে? হাইড্রোসিলি, হিমাটোসিলি, স্পারমাটোসিলি, ভেরিকোসিলি। হাইড্রোসিলিটা অলরেডি ডিসকাস করলাম, যখন ফ্লুইড ফিল স্যাক হয়ে যাচ্ছে টেস্টিসের সাইডে। হিমাটোসিলির ক্ষেত্রে হাইড্রো অর্থাৎ ওয়াটার বা ফ্লুইড, আর হেমাটোর অর্থাৎ যখন সেখানে ব্লাড অ্যাকুমুলেশন হচ্ছে। স্পারমাটোসিলি, এখানেও কিছুটা অ্যাকুমুলেশন হচ্ছে এবং এই যে স্পারমাটোসিলি রয়েছে তো স্পার্ম অ্যাকুমুলেশন অর্থাৎ সিমেন অ্যাকুমুলেশন। তো অ্যাকচুয়ালি এক্ষেত্রেও ফ্লুইড ফিল স্যাক তৈরি হয় যার মধ্যে স্পার্ম থাকে বা সিমেন থাকে এবং এটা দেখতে ক্লিয়ার বা মিল্কি টাইপের হয়। ঠিক আছে, আর যেটা আমাদের কোশ্চেনে ছিল ডাইলেটেশন অ্যান্ড ভেরিকোসিটি অফ ভেন্স, সেটা হচ্ছে ভেরিকোসিলি। নেক্সট, which of the following is not an autoimmune disease? এগুলোর মধ্যে কোনটা অটোইমিউন ডিজিজ নয়? নট অ্যান অটোইমিউন ডিজিজ। এসএলই অর্থাৎ সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, রিমাটয়েড আর্থ্রাইটিস, সিফিলিস, স্ক্লেরোসিস। অটোইমিউন ডিজিজ বলতে আমরা কি বুঝি? অটো ইমিউন অর্থাৎ অটোমেটিক ইমিউনিটি, অর্থাৎ যখন আমাদের বডির যে ইমিউন সিস্টেম রয়েছে সেই ইমিউন সিস্টেমটার কাজ হচ্ছে বাইরে থেকে কোনো ফরেন বডি যখন আমাদের বডিতে এন্টার করছে সেইগুলোকে ডিস্ট্রয় করা। কিন্তু যখন অটো ইমিউন ডিজিজ হয় তখন বডি নিজের ইমিউনিটি সিস্টেম নিজের বডি সেলগুলোকেই ড্যামেজ করে দেয়। তো তখন আমরা সেটাকে অটো ইমিউন ডিজিজ বলি, অর্থাৎ যখন নিজের ইমিউন সিস্টেমটাই নিজের বডির জন্য হার্মফুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেরকম ডিজিজের মধ্যে যেমন প্রথমত এসএলই রয়েছে, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, এখানে অটো ইমিউন হয় এবং তার ফলে বিভিন্ন বডির বিভিন্ন পার্টের সেল ড্যামেজ হয়, সেখানে লাংস হতে পারে, আরো অন্যান্য পার্ট রয়েছে। রিমাটয়েড আর্থ্রাইটিস যেটা মেনলি জয়েন্টকে অ্যাফেক্ট করে, এখানেও ইনফ্লামেশন হয় এবং এখানেও ইমিউন সিস্টেমটা নষ্ট হয়ে যায়, অটো ইমিউন ডিজিজ হয়। সিফিলিস যেটা রয়েছে এটা মেনলি আমরা কন্টাজিয়াস বলে জানি। আর স্ক্লেরোসিস বা মাল্টিপল স্ক্লেরোসিসও একটা অটো ইমিউন ডিজিজ। তাহলে এখানটা অ্যান্সার হচ্ছে সিফিলিস। সিফিলিসকে আমরা অটো ইমিউন ডিজিজ বলি না। নেক্সট রয়েছে প্রাইমারি ফাংশন অফ ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, তার প্রাইমারি ফাংশন কি? ভীষণই ইজি কোশ্চেন। এখানে রয়েছে ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন, ট্রান্সপোর্টেশন অফ নিউট্রিয়েন্টস, ফ্যাগোসাইটোসিস, ট্রান্সপোর্টেশন অফ ওয়াস্ট প্রোডাক্ট। ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন এই কাজটা কে করে? আমাদের বডিতে যে অক্সিজেন ক্যারি আউট হয় হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। তো হিমোগ্লোবিন থাকে আরবিসির মধ্যে, তাহলে এই কাজটা মেনলি আরবিসি এই ফাংশনটা করে। নিউট্রিয়েন্টসটাও ব্লাডের মধ্যেই ক্যারি আউট হয়। ফ্যাগোসাইটোসিস, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস বলতে বোঝায় যে যখন কোনো বডি টক্সিন বা কোনো ফরেন বডি সেলগুলো এই ফরেন বডিকে এনগালফ করছে এবং ডিস্ট্রয় করছে, সেটাকে আমরা ফ্যাগোসাইটোসিস বলি। এবং ফ্যাগোসাইটোসিস করার কাজ হচ্ছে আমাদের ডাব্লিউবিসির, অর্থাৎ হোয়াইট ব্লাড সেল আমাদের বডিতে ইমিউনিটি দেয় এবং ইমিউন সিস্টেম প্রোভাইড করার জন্য তাকে ফ্যাগোসাইটোসিস করতে হয়। ট্রান্সপোর্টেশন অফ ওয়াস্ট প্রোডাক্ট এটাও ব্লাডের মাধ্যমে ক্যারি আউট হয়, তো এখানে অ্যান্সার হচ্ছে ফ্যাগোসাইটোসিস। নেক্সট কোশ্চেন, লিউকেমিয়া। লিউকেমিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ, লিউকেমিয়া বলতে আমরা কি বুঝি? আনকন্ট্রোলড proliferation of red cells, proliferation of all red bone marrow cells, painless enlargement of lymph nodes, uncontrolled proliferation of abnormal WBCs. আনকন্ট্রোলড proliferation of red cell কে আমরা বলি পলিসাইথেমিয়া ভেরা। পলিসাইথেমিয়া ভেরা।
অর্থাৎ যেখানে রেড ব্লাড সেলটা আনকন্ট্রোল লেভেলে বেড়ে যাচ্ছে। প্রলিফারেশন অফ অল রেড বোন ম্যারো সেল, অর্থাৎ রেড বোন ম্যারো সেল যখন তৈরি হচ্ছে তখন সেটাকে আমরা এরিথ্রোপয়েসিস বলি। এরিথ্রোপয়েসিস এরিথ্রোপয়েসিস বলছি যখন বোন ম্যারো সেলগুলো রেড বোন ম্যারো সেল ডেভেলপ হচ্ছে। পেনলেস এনলার্জমেন্ট অফ লিম্ফ নোডকে আমরা বলি লিম্ফ অ্যাডিনোপ্যাথি। লিম্ফ অ্যাডিনোপ্যাথি। এবং আনকন্ট্রোল প্রলিফারেশন অফ অ্যাবনর্মাল ডাব্লিউবিসি কে আমরা লিউকেমিয়া বলে থাকি। ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। নেক্সট, পলিসাইথেমিয়া ভেরা ইজ ডিফাইন্ড অ্যাজ, অলরেডি আমি কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিয়েছি। তাহলে কি কি অপশন রয়েছে দেখো, আনকন্ট্রোল প্রলিফারেশন অফ অ্যাবনর্মাল হোয়াইট সেলস, ওভার প্রোডাকশন অফ অল রেড বোন ম্যারো সেল, পেনলেস এনলার্জমেন্ট অফ লিম্ফ নোডস, আনকন্ট্রোল প্রলিফারেশন অফ অ্যাবনর্মাল ডাব্লিউবিসি। তাহলে অলরেডি এটা বলে দিয়েছি, অ্যাবনর্মাল ডাব্লিউবিসি কে আমরা লিউকেমিয়া বলছি। এনলার্জমেন্ট অফ লিম্ফ নোড কে আমরা কি বলছি, লিম্ফ অ্যাডিনোপ্যাথি। ওভার প্রোডাকশন অফ অল রেড বোন ম্যারো সেল, এটাকে আমরা কি বললাম, পলিসাইথেমিয়া ভেরা। আনকন্ট্রোল প্রলিফারেশন অফ অ্যাবনর্মাল হোয়াইট সেল, এটাও লিউকেমিয়া, অর্থাৎ অপশন এ আর অপশন ডি এর অ্যান্সার সেম, দুটোই লিউকেমিয়া। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি, ওভার প্রোডাকশন অফ অল রেড বোন ম্যারো সেলকে আমরা পলিসাইথেমিয়া ভেরা বলছি। নেক্সট কোশ্চেন, দ্য অ্যানিমিয়া দ্যাট অকার্স ডিউ টু আন্ডার ডেভেলপড বোন ম্যারো, অর্থাৎ বোন ম্যারো যখন ডেভেলপ হচ্ছে না তার ফলে যে ধরনের অ্যানিমিয়া হয় সেটাকে আমরা কি বলি, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া। প্রথমত আসছি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলতে যখন আয়রনের ডেফিসিয়েন্সি হচ্ছে বডিতে, কারণ হিমোগ্লোবিন তৈরি করার জন্য বা রেড ব্লাড সেল তৈরি করার জন্য যেমন গ্লোবিন প্রোটিন থাকে তার সঙ্গে সঙ্গে থাকে আয়রন। তো যখন আয়রন ডেফিসিয়েন্সি থাকে বডিতে তার জন্য আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা যায়। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কখন বলবো, যখন আন্ডার ডেভেলপ বোন ম্যারো থাকে, অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া কাকে বলি, নর্মালি যে ব্লাডের শেপ হয় মানে আরবিসির যে শেপটা হয় সেটা বাইকনকেভ শেপের হয়, অর্থাৎ রাউন্ড হয় দেখতে এবং মাঝখানের পার্টটা ডিপ্রেস থাকে দুদিকে। তো এরকম একটা শেপ বাইকনকেভ শেপ এবং ডিস্কের মতো শেপ হয়। তো এই ডিস্কের মতো শেপটা সিকেল সেল অ্যানিমিয়াতে কি হয়, সিকেলের মতো হয়। সিকেল অর্থাৎ কাস্তে, কাস্তে যেরকম হয় এরকম অর্ধেক চাঁদের মতো দেখতে হয়ে যায় সিকেল সেল অ্যানিমিয়াতে ব্লাড সেলগুলো। তো এইরকম ডেভেলপমেন্টের জন্য কি হয়, ব্লাড সেলগুলো খুব দ্রুত ভেঙে যায়। অর্থাৎ এরকম রাউন্ড শেপ হলে এটা স্কুইচ করে করে ব্লাড ভেসেলস এর মধ্যে দিয়ে যেতে পারে, কিন্তু যখন এরকম কাস্তে শেপের হয়ে যায় তখন কি হয়, এটা রাস্তায় যেতে যেতে ব্রেকেজ হয়ে যায়, সেই কারণে এখানটায় সিকেল সেল অ্যানিমিয়া হয়। আর এটা রয়েছে হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক কথার অর্থ হচ্ছে লাইসিস বা ভেঙে যাওয়া, অর্থাৎ ব্লাড গুলো যখন ভেঙে যাচ্ছে প্রিম্যাচিউরলি। আরবিসির যে আরবিসি রয়েছে তার স্প্যান হচ্ছে 120 ডেজ, তো তার থেকে আগেই যদি ব্লাড ভেসেল মানে ব্লাড গুলো ডিস্ট্রয় হয়ে যায়, ব্লাড সেল ডিস্ট্রয় হয়ে যায়, তখন তাকে আমরা হিমোলাইটিক অ্যানিমিয়া বলবো। ঠিক আছে, তাহলে এখানে কোশ্চেন ছিল আন্ডার ডেভেলপ বোন ম্যারো। আন্ডার ডেভেলপ বোন ম্যারোর ফলে যে ব্লাড সেল তৈরি হয় তাকে আমরা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলছি। নেক্সট কোশ্চেন, ফলোইং আর দ্য ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস অফ হিমোফিলিয়া এক্সেপ্ট, অর্থাৎ হিমোফিলিয়ার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে কোনটা পড়ে না, এক্সেসিভ ব্লিডিং আফটার ইনজুরি, হিমাচুরিয়া, পেটিকিয়া, ডিক্রিজ ক্লটিং টাইম। তাহলে দেখো হিমোফিলিয়া বলতে আমরা কি বুঝি, হিমোফিলিয়া হয় যখন আমাদের বডিতে যে ক্লটিং ফ্যাক্টর রয়েছে, ক্লটিং ফ্যাক্টরে যখন ডেফিসিয়েন্সি হয়, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 এই দু রকমের ক্লটিং ফ্যাক্টর রয়েছে, এই দু রকমের ক্লটিং ফ্যাক্টর যখন ডেফিসিয়েন্সি হয় তখন আমরা তাকে হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি বলে থাকি। ঠিক আছে, তাহলে ক্লটিং ফ্যাক্টর যদি কম থাকে তাহলে কি হবে বডিতে, আমাদের বডিতে যখনই কোনো ইনজুরি হবে, কাট ইনজুরি, তখন ব্লিডিং হয় এবং ব্লিডিং হওয়ার পরে কিছুক্ষণ পরে ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। কেন, কারণ আমাদের বডিতে এই যে ব্লাড ব্লিডিং হচ্ছে সেখানটায় এই প্লেটলেটস গুলো আসে, সেগুলো প্লাগ ফর্মেশন করে করে ব্লাডটাকে ক্লট করিয়ে দেয়। তো যদি ক্লটিং ফ্যাক্টর না থাকে তাহলে ক্লটিং ফ্যাক্টর অ্যাবসেন্সের কারণে যে ইন্ট্রিনসিক পাথওয়ে এবং এক্সট্রিনসিক পাথওয়ে রয়েছে সেই পাথওয়ে গুলো কমপ্লিট হতে পারবে না, যার ফলে ব্লাড ক্লটিং হবে না। অর্থাৎ হিমোফিলিয়াতে আমরা দেখতে পাবো যে বেশিক্ষণ ধরে ব্লিডিং হচ্ছে। ঠিক আছে, তাহলে এক্সেসিভ ব্লিডিং আফটার ইনজুরি এটা হিমোফিলিয়ার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। হিমাচুরিয়া অর্থাৎ ব্লাডের মধ্যে ইউরিনের মধ্যে ব্লাড আসছে। পেটিকিয়া অর্থাৎ এখানটায় কি হয়, স্কিনের নিচে রেড রেড ডটস দেখতে পাওয়া যায়, যেটা স্কিনের নিচে ব্লিডিং হচ্ছে, মাইক্রো ব্লিডিং, যেটা আমরা ওপরে স্কিন থেকে বাইরে কোনো ব্লিডিং হচ্ছে না কিন্তু স্কিনের উপরে তুমি দেখবে যে রেড স্পট হয়ে গেছে,
যেরকম ঘামাচি হলে দেখা যায় যে রেড রেড স্পট, সেই রকমই একটু স্পটের ফর্মেশন হয়, কিন্তু কোনো স্কিন ইরাপশন থাকে না, জাস্ট স্কিনের নিচেই থাকছে একটা রেড কালারের স্পট। আর ডিক্রিজ ক্লটিং টাইম, যেটা আমাদের অ্যান্সার, অর্থাৎ ক্লটিং টাইমটা এখানে ডিক্রিজ হয় না, ক্লটিং টাইমটা অ্যাকচুয়ালি ইনক্রিজ হয় হিমোফিলিয়ার ক্ষেত্রে, বেশিক্ষণ ধরে সময় লাগে ক্লটিং হওয়ার জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ফ্লেক্সিবিলিটি অফ আরবিসি, অর্থাৎ আরবিসির যে ফ্লেক্সিবিলিটি হয় তার অ্যাডভান্টেজ কি? একটু আগেই বললাম যে আরবিসির স্ট্রাকচার যেটা হয় বাইকনকেভ স্ট্রাকচারের হয় এবং ডিস্কের মতো শেপ হয়। এর ফলে কি হয় যে ব্লাড ভেসেলস এর মধ্যে দিয়ে এই যে আরবিসি গুলো রয়েছে স্কুইজ করে করে যেতে পারে, এবং কি হচ্ছে এর সারফেস এরিয়াটা অনেকটা বড় হয়, যার ফলে কি হয় অক্সিজেন যে ওটার মধ্যে ক্যারি আউট হয় সেই ক্যারি আউটটাও ভালোভাবে ওটা করতে পারে। তো এখানে কি কি অপশন রয়েছে দেখো। ডিউ টু ফ্লেক্সিবিলিটি সারফেস এরিয়া ফর গ্যাস এক্সচেঞ্জ ইনক্রিজেস, গ্যাস এক্সচেঞ্জের যে সারফেস এরিয়া রয়েছে সেই এরিয়াটা ইনক্রিজ করে। আচ্ছা, ফ্লেক্সিবিলিটির জন্য কিন্তু সারফেস এরিয়াটা ইনক্রিজ হয় না, সারফেস এরিয়া ইনক্রিজ হচ্ছে বাইকনকেভ শেপের জন্য। যেটা ফ্লেক্সিবল হয়, ফ্লেক্সিবল মানে হচ্ছে জিনিসটা ছোট হতে পারে। ঠিক আছে, নেক্সট অপশন কি রয়েছে, ডিউ টু ফ্লেক্সিবিলিটি দে ক্যান স্কুইজ থ্রু ন্যারো ক্যাপিলারিজ ইজিলি, অর্থাৎ যেটা আমি বললাম যে স্কুইজ করে দিয়ে ও ভিতর দিয়ে যেতে পারছে, ছোট ছোট জায়গাগুলো দিয়েও পাস করে যাচ্ছে ইজিলি। ফ্লেক্সিবিলিটি ইনক্রিজেস ব্লাড ভলিউম, এটা রং অ্যান্সার। ফ্লেক্সিবিলিটি ইনক্রিজেস দেয়ার সাইজ, এটাও ভুল। তাহলে এখানটা অ্যান্সার হচ্ছে অপশন বি, ডিউ টু ফ্লেক্সিবিলিটি দে ক্যান স্কুইজ থ্রু ন্যারো ক্যাপিলারিজ ইজিলি। নেক্সট কোশ্চেন। The substance that produces vasoconstriction and is released by platelets is known as, অর্থাৎ প্লেটলেট থেকে রিলিজ করছে এবং ভেসোকনস্ট্রিকশন করছে, সেটা কি? হেপারিন, সেরোটোনিন, হিস্টামিন নাকি রেনিন? এটা অ্যান্সার হবে সেরোটোনিন। সেরোটোনিন প্লেটলেট থেকে রিলিজ হয় এবং ভেসোকনস্ট্রিকশন করে। নেক্সট কোশ্চেন। ইন দ্য ফলোইং হুইচ অর্গান ইজ রেসপন্সিবল ফর দ্য ম্যাচুরেশন অফ টি লিম্ফোসাইট, টি ল্যাম্পোসাইটের ম্যাচুরেশনের জন্য কোন অর্গান রেসপন্সিবল? অপশন রয়েছে থাইমাস গ্ল্যান্ড, স্প্লিন, কিডনি এবং ব্রেন। এটাও ইজি কোশ্চেন, মনে রাখবে টি লিম্ফোসাইটে টি রয়েছে এবং থাইমাস গ্ল্যান্ডে টি রয়েছে, টি ফর টি। এখান থেকে মনে রাখবে যে টি লিম্ফোসাইটের ম্যাচুরেশনের জন্য থাইমাস গ্ল্যান্ডের প্রয়োজন হয়। যদিও থাইমাস গ্ল্যান্ড আমাদের অ্যাডাল্টদের মধ্যে খুব একটা কিছু ফাংশন নেই, কিন্তু টি লিম্ফোসাইটের ম্যাচুরেশনের জন্য থাইমাস গ্ল্যান্ড অবশ্যই প্রয়োজন। ওয়ান লাইনার কোশ্চেন, মনে রাখবে, ইম্পর্টেন্ট। নেক্সট, অ্যান্টিজেন্স আর, অ্যান্টিজেন বলতে আমরা কি বুঝি? সাবস্টেন্সেস দ্যাট স্টিমুলেট দ্য প্রোডাকশন অফ অ্যান্টিবডি, অর্থাৎ যে অ্যান্টিবডি প্রোডাকশন করছে সেই সমস্ত সাবস্টেন্স গুলো। সাবস্টেন্সেস দ্যাট ডিস্ট্রয় অ্যান্টিবডি, যারা অ্যান্টিবডিকে ডিস্ট্রয় করছে। সাবস্টেন্সেস দ্যাট প্রোভাইড ইমিউনিটি, যে ইমিউনিটি প্রোভাইড করছে। সাবস্টেন্সেস দ্যাট আর ইউজড ফর স্টেরিলাইজেশন, তো স্টেরিলাইজেশনের এই অপশনটাকে আমি বাদ রাখছি। তাহলে অ্যান্টিজেন কি, এবং অ্যান্টিজেনের সঙ্গে রিলেটেড আরেকটা টার্ম আমরা পাই, সেটা হচ্ছে অ্যান্টিবডি। দুটোর মধ্যে ডিফারেন্স কি? মনে রাখবে অ্যান্টিজেন প্রথমে আসে, তারপরে আসে অ্যান্টিবডি। অ্যান্টিজেন যখন আমাদের বডিতে প্রবেশ করে তার পরিপ্রেক্ষিতে আমাদের বডি অ্যান্টিবডি তৈরি করে। ঠিক আছে, তাহলে অ্যান্টিজেন যেটা, সেটা হচ্ছে যে প্রথম ফার্স্ট মেডিয়েটর বাইরে থেকে প্রবেশ করছে আমাদের বডিতে, এবং প্রবেশ করার পরে আমার বডির যে ইমিউন সিস্টেম রয়েছে সেই ইমিউন সিস্টেম অ্যান্টিবডি তৈরি করছে। কেন? যাতে বাইরে থেকে যে জিনিসটা এলো সেটা কোনো টক্সিন হতে পারে, সেটা কোনো হার্মফুল মেটেরিয়াল হতে পারে আমার বডির জন্য, এবং সেই হার্মফুল মেটেরিয়ালটা যাতে আমার বডিতে কোনো খারাপ কিছু না করতে পারে তার জন্য অ্যান্টিবডি প্রোডাকশন হয়, এবং সেই অ্যান্টিবডি ওই অ্যান্টিজেনের সঙ্গে লড়াই করে আমাদেরকে প্রোটেক্ট করে। তাহলে এটা ইমিউন সিস্টেমের মধ্যে রয়েছে। অ্যান্টিজেন প্রথমে বাইরে থেকে আসছে এবং তার পরিপ্রেক্ষিতেই বডি অ্যান্টিবডি তৈরি করছে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? সাবস্ট্যান্সেস দ্যাট স্টিমুলেট দ্য প্রোডাকশন অফ অ্যান্টিবডি, অ্যান্টিজেনের জন্যই বডিতে অ্যান্টিবডি তৈরি হয়। ঠিক আছে, এবং আমরা যে ভ্যাকসিন দিয়ে থাকি, ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে আমরা বাইরে থেকে বডিতে কিছু অ্যান্টিজেন দিই, যেই অ্যান্টিজেনের বিরুদ্ধে আমার বডি অ্যান্টিবডি তৈরি করে একদম প্রথম থেকে, যার ফলে কি হয় ওই সমস্ত ডিজিজগুলো আমাদের বডিতে আর প্রডিউস হয় না। ঠিক আছে, এটাই আমাদের ভ্যাকসিনের কাজ। নেক্সট, which blood group can be administered to a patient in emergency when his blood group is not known? তাহলে আমি একটা মানুষের ব্লাড গ্রুপ জানি না, তাহলে কোন গ্রুপের ব্লাড আমি সেই পেশেন্টকে দিতে পারি যখন ব্লাড গ্রুপ জানা নেই? ও পজিটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, ও নেগেটিভ। তাহলে আমরা একটা কথা পড়েছি, একটা হচ্ছে ইউনিভার্সাল ডোনার এবং ইউনিভার্সাল রিসিভার। ইউনিভার্সাল রিসিভার আমরা কাকে বলে থাকি? ইউনিভার্সাল রিসিভার বলে থাকি আমরা এবি পজিটিভকে। এবি পজিটিভ ব্লাড গ্রুপ যে কোনো কারো কাছ থেকে ব্লাডটা নিতে পারে, এবি পজিটিভ।
এবি পজিটিভ ব্লাড যে কেউ নিতে পারে, যার থেকে হোক এবি পজিটিভ নিতে পারে। সরি, এটা এবি পজিটিভ না, এটা হচ্ছে ইউনিভার্সাল ইউনিভার্সাল রিসিভার রিসিভার এবং ও নেগেটিভ যেটা রয়েছে, ও নেগেটিভ ব্লাড গ্রুপ হলো ইউনিভার্সাল গিভার, অর্থাৎ ও নেগেটিভ গ্রুপের ব্লাড আমরা সবাইকে দিতে পারি। কেন দিতে পারি? এই যে পজিটিভ এবং নেগেটিভের ব্যাপারটা রয়েছে, এই জিনিসটা কি বলতো, আমাদের 3 রকমের ব্লাড গ্রুপ রয়েছে, সরি 4 রকমের ব্লাড গ্রুপ রয়েছে, এ বি এবি এবং ও, এই 4টের ব্লাড গ্রুপ, এবং আমরা একটা দেখি পজিটিভ এবং একটা হচ্ছে নেগেটিভ, আর এইচ পজিটিভ আর এইচ নেগেটিভ, রিসার্চ ফ্যাক্টর, ঠিক আছে। এবারে এই যে 4টে ব্লাড গ্রুপ রয়েছে, যেগুলো পজিটিভ গ্রুপের ব্লাড, সেগুলোর মধ্যে কি থাকে, মানে ও নেগেটিভ ব্লাড গ্রুপ যেটা রয়েছে, ও নেগেটিভ ব্লাড গ্রুপের মধ্যে এ বি এই সমস্ত যে অ্যান্টিজেন গুলো রয়েছে, সেই অ্যান্টিজেন গুলো প্রেজেন্ট থাকে না, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে এর আগের কোশ্চেনে যে আমাদের বডিতে যখনই অ্যান্টিজেন প্রবেশ করছে তখনই আমার বডি তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করছে। তাহলে আমি একটা মানুষের ব্লাড গ্রুপ জানি না, তাহলে তাকে আমি যে ব্লাড গ্রুপটা দিচ্ছি সেই ব্লাডের মধ্যে যদি কোনো অ্যান্টিজেন থাকে, তাহলে কি হবে, আমার বডিতে, যার বডিতে আমি দিচ্ছি ব্লাডটা, সে অ্যান্টিবডি তৈরি করবে, করে রিয়াকশন করবে, তাই তো। তাহলে আমাকে এমন কোনো ব্লাড দিতে হবে যাতে কোনো অ্যান্টিজেন নেই, তাই তো, এটাই ফর্মুলা। তাহলে যখন আমি একটা ফরেন বডি আমি কারো বডিতে দিচ্ছি যার মধ্যে অ্যান্টিজেন প্রেজেন্ট নেই, তাহলে অ্যান্টিজেন প্রেজেন্ট না থাকলে রিসিভারের বডিতে কোনো রকমের কোনো রিয়াকশন হবে না, অর্থাৎ সে কোনোভাবে অ্যান্টিবডি তৈরি করবে না, সেটা তার জন্য সেফ হবে। সেই কারণেই আমরা ও নেগেটিভ ব্লাড গ্রুপ সবাইকে দিতে পারি, যেহেতু এটার মধ্যে কোনো অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে না, কিন্তু এটার মধ্যে অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে। তাহলে কোনো রকমের অ্যান্টিজেন না প্রেজেন্ট থাকার জন্য, এ বি এই রকমের কোনো অ্যান্টিজেন না প্রেজেন্ট থাকার জন্য যে কোনো মানুষকে আমরা ইউনিভার্সাল গিভার হিসেবে আমরা ও নেগেটিভ ব্লাড গ্রুপ দিতে পারি, ইউনিভার্সাল গিভার। তাহলে ও নেগেটিভ ব্লাডের মধ্যে এ বা বি কোনোটাই নো অ্যান্টিজেন, নো অ্যান্টিজেন, ঠিক আছে, কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু অ্যান্টি এ এবং অ্যান্টি বি, অর্থাৎ এগুলো হচ্ছে অ্যান্টিবডি, অ্যান্টি এ এবং অ্যান্টি বি এই দুটোই অ্যান্টিবডি ও তৈরি করতে পারছে। সেই কারণে যে কাউকে আমি ও নেগেটিভ ব্লাড গ্রুপ দিতে পারি, যেহেতু কোনো অ্যান্টিজেন প্রেজেন্ট নেই বাট অ্যান্টিবডি প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে। তাহলে ক্লিয়ার হয়েছে। ইউনিভার্সাল রিসিভার দিয়ে কোশ্চেন এলে সেটা হবে এবি পজিটিভ, ইউনিভার্সাল গিভার দিয়ে বা ইউনিভার্সাল ডোনার দিয়ে যদি কোশ্চেন আসে, ইউনিভার্সাল ডোনার হলো ও নেগেটিভ, ও পজিটিভ কিন্তু নয়, ও নেগেটিভ। নেক্সট কোশ্চেন, when an antigen is mixed with, আচ্ছা আরো একটা কথা বলে দিই, নেগেটিভ গ্রুপের ব্লাড আমরা সবাইকে দিতে পারি, কিন্তু পজিটিভটা আমরা নেগেটিভকে দিতে পারি না, কারণ পজিটিভ নেগেটিভের ব্যাপারটা আমরা অলরেডি অন্য একটা জায়গায় এরিথ্রোব্লাস্টোসিস পিটালিস পড়েছি, যে মায়ের নেগেটিভ রয়েছে বাচ্চার পজিটিভ রয়েছে, তাহলে সেখানটায় ব্লাডের রিয়াকশন হয়। তো সেই কারণে নেগেটিভ ব্লাড গ্রুপ আমরা পজিটিভকে দিতে পারি, কিন্তু পজিটিভটা আমরা নেগেটিভকে দিতে পারি না, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে এসো। নেক্সট কোশ্চেন বলছে, when an antigen is mixed with its corresponding antibody at a suitable pH and temperature, antigen antibody reaction occurs, clumping of particles together. This reaction is known as, তাহলে যখন আমরা একটা অ্যান্টিজেনকে মিক্স করছি তার অ্যান্টিবডির সঙ্গে সুইটেবল পিএইচ এবং টেম্পারেচারে, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডির একটা রিয়াকশন হচ্ছে, করে কি হচ্ছে, ক্লাম্পিং হয়ে যাচ্ছে পার্টিকেলস গুলো একসাথে। সেই ক্লাম্পিংটাকে আমরা কি বলবো, অ্যাগ্লুটিনেশন রিয়াকশন, প্রেসিপিটেশন রিয়াকশন, কমপ্লিমেন্ট ফিক্সেশন, ইমিউনোফ্লুরোসেন্স। আচ্ছা, যখনই ক্লাম্পিং হয়ে যাচ্ছে, একে অন্যের সাথে জমাট বেঁধে যাচ্ছে বা ক্লটের মতো ফর্মেশন করছে, তখন সেটাকে আমরা বলি অ্যাগ্লুটিনেশন রিয়াকশন, এটাকে আমরা অ্যাগ্লুটিনেশন বলছি। আর প্রেসিপিটেশন বলতে বোঝায় যে থিতিয়ে পড়া নিচের দিকে, যখন আমরা একটা ব্লাডকে একটা টেস্ট টিউবের মধ্যে রেখে দিচ্ছি ব্লাড স্যাম্পেল, তখন দেখি যে আমরা ব্লাড সেলস গুলো নিচের দিকে থিতিয়ে পড়ে, প্রেসিপিটেট করে এবং উপরে প্লাজমাটা সেপারেট হয়ে যায়, সেটাকে আমরা প্রেসিপিটেশন রিয়াকশন বলে থাকি। নেক্সট কোশ্চেন, insufficient intrinsic factor commonly occur in elderly adults, it causes inadequate absorption of, যখন ইন্ট্রিনসিক ফ্যাক্টর ইনসাফিসিয়েন্ট থাকে তার ফলে অ্যাবজর্পশনটা ইনঅ্যাডিকুয়েট হয়। তো এটা কিসের জন্য হচ্ছে, এই যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর রয়েছে, ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা রিলিজ হয় কোথা থেকে, আমাদের স্টোমাক রয়েছে, স্টোমাক থেকে রিলিজ হয় ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এবং এটার কাজ কি,
ইন্ট্রিনসিক ফ্যাক্টর কাজ করে স্টোমাকে, করে না। কাজ করে কোথায়? কাজ করে স্মল ইন্টেস্টাইনে গিয়ে, এবং স্মল ইন্টেস্টাইনে ইন্ট্রিনসিক ফ্যাক্টর ভিটামিন বি 12 এর অ্যাবজর্পশনে হেল্প করে। ঠিক আছে, তাহলে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের যদি ডেফিসিয়েন্সি হয় বা ইনসাফিসিয়েন্ট সিক্রেশন হয়, তাহলে ভিটামিন বি 12 এর ডেফিসিয়েন্সি আমাদের বডিতে দেখা যাবে। বেশ, তাহলে ইট কজেস ইনঅ্যাডিকুয়েট অ্যাবজর্পশন অফ কি হবে? এখানে অ্যান্সার হবে কোবালামিন, যেটাকে আমরা ভিটামিন বি 12 বা সায়ানোকোবালামিন বলে থাকি। ঠিক আছে, তাহলে ভিটামিন বি 12 বা সায়ানোকোবালামিনের এফিসিয়েন্সি হবে যদি ইন্ট্রিনসিক ফ্যাক্টর ইনসাফিসিয়েন্টলি রিলিজ হয়। বেশ, নেক্সট কোশ্চেন, সিমটমস অফ সিকেল সেল অ্যানিমিয়া রেজাল্টস ফ্রম। সিকেল সেল অ্যানিমিয়াতে কেন অ্যাকচুয়ালি মানে সিকেল সেল অ্যানিমিয়াতে সিমটমস গুলো যে দেখতে পাচ্ছি সেটা কেন হচ্ছে? ইনক্রিজড ব্লাড সেল ডিস্ট্রাকশন, ডেফিসিয়েন্ট কোয়াগুলেশন, লো ব্লাড ভিসকোসিটি, লো অ্যাফিনিটি টু অক্সিজেন। আমি অলরেডি সিকেল সেল অ্যানিমিয়া বললাম যে এখানটায় যে ব্লাড সেল গুলো হয় আরবিসি, তার শেপটা বাইকনকেভ না হয়ে কি হয়ে যাচ্ছে? সিকেল শেপের হয়ে যাচ্ছে, অর্থাৎ কাস্তে শেপের হয়ে যাচ্ছে। তাহলে যখনই ব্লাড ভেসেলস এর মধ্যে দিয়ে যাচ্ছে, বাইকনকেভ শেপ হলে কি হয়? স্কুইচ করে করে ও ভেসেলস এর মধ্যে দিয়ে বেরিয়ে যায়। কিন্তু যখনই এরকম একটা শেপ হয়ে যাচ্ছে, এরকম শেপ হওয়ার জন্য ব্লাড ভেসেলস এর মধ্যে দিয়ে যেতে যেতে এটা প্রিম্যাচিওর ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেই ডিস্ট্রাকশন হয়ে যাওয়ার কারণে বডিতে অ্যানিমিয়া হচ্ছে। তাহলে একটা আরবিসি লাইফ স্প্যান 120 ডেজ, তার থেকে আগেই যদি সেটা ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে তো অ্যানিমিয়া প্রকাশ পাবে। তাহলে ইনক্রিজড ব্লাড সেল ডিস্ট্রাকশনের কারণে সিকেল সেল অ্যানিমিয়া দেখা যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন রয়েছে, আয়রন ইজ স্টোরড ইন দ্য বডি অ্যাজ। আমাদের বডিতে যে আয়রন স্টোর থাকে সেটা কিভাবে থাকে? ফেরিটিন, ফেরাস সালফেট, ট্রান্সফেরিন বা হিমোসিডেরিন। আমাদের বডিতে আয়রন ফেরিটিন হয়ে স্টোর থাকে, ফেরিটিন নামে স্টোর হয়ে থাকে। সেই কারণেই আমরা যখন প্রথমেই কোনো অ্যানিমিয়া পেশেন্ট পাই, সেই অ্যানিমিয়া পেশেন্টগুলোকে আমরা ব্লাডের ফেরিটিনটা টেস্ট করতে বলি যে বডিতে স্টোরড আয়রনটা কি কম হয়ে গেছে, যেই কারণে অ্যানিমিয়া ডেভেলপ করছে। তো আয়রন বডিতে ফেরিটিন হিসেবে স্টোর থাকছে। নেক্সট কোশ্চেন, নোটস অফ র্যানভিয়ার আর ফাউন্ড ইন। নোটস অফ র্যানভিয়ার কোথায় পাওয়া যায়? সেল বডি, ডেনড্রাইটস, অ্যাক্সন, মাইক্রোগ্লিয়া। এখানে আমাদের প্রয়োজন ছিল একটা নিউরনের স্ট্রাকচারের, কিন্তু আমি এটা দিতে পারিনি, ভুলে গেছি। তো যাই হোক, এরকম ভাবে আমরা একটা নার্ভ সেলের স্ট্রাকচার আঁকি, যেখানটায় হচ্ছে যে এই পার্টটা উপরে যেটা ছড়ানো একটা স্টারের মতো পোর্শন থাকে, যেটাকে আমরা বলি ডেনড্রান। এটাকে আমরা বলি ডেনড্রান, এবং এই যে লম্বা পার্টটা এটাকে আমরা বলি অ্যাক্সন। অ্যাক্সন, এরপরে এর মধ্যে কিছু এরকম রাউন্ড টাইপের পোর্শন থাকে, এবং মাঝখানে কিছুটা করে গ্যাপ থাকে। এই যে মাঝখানে কিছুটা গ্যাপ থাকে বা নোড থাকে, সেটাকেই আমরা নোটস অফ র্যানভিয়ার বলে থাকি, যেটা আমাদের কোশ্চেনে রয়েছে, নোটস অফ র্যানভিয়ার। অর্থাৎ নোটস অফ র্যানভিয়ার প্রেজেন্ট থাকছে অ্যাক্সনের মধ্যে। আচ্ছা, এইগুলো যে থাকে ছোট ছোট পার্টে ভাগ করা থাকে, তার মধ্যে হচ্ছে তোমার কিছু সেল থাকে, যেটাকে আমরা সোয়ান সেল বলে থাকি, SCHWANN, সোয়ান সেল বলে থাকি। এই লাস্টের পার্টটা হচ্ছে যে অ্যাক্সনের টার্মিনালস, এগুলো হচ্ছে অ্যাক্সন টার্মিনালস। আচ্ছা, এটাকে পুরোটাকে আমরা ডেনড্রন বলছি, এবং এই যে ছোট ছোট করে সাইডে যেটা বেরিয়ে থাকে পার্ট, এটাকে আমরা ডেনড্রাইটস বলি, ডেনড্রাইটস। বেশ, আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের সেল বডি, এই ভেতরের পার্টটা হচ্ছে সেল বডি, এবং এখানে একটি নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, এখানে একটি নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। নেক্সট কোশ্চেন, ফ্ল্যাক্স সেরিব্রি ইজ মেড বাই। ফ্ল্যাক্স সেরিব্রি কি দিয়ে তৈরি হয়? ডিউরা ম্যাটার, পায়া ম্যাটার, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম। আচ্ছা, মায়োকার্ডিয়াম আমাদের হার্টের লেয়ার, আর ফ্ল্যাক্স সেরিব্রি অর্থাৎ সেরিব্রামের একটা পার্ট। তাহলে নিচের দুটো অপশন বাদ গেল, বাকি দুটো ডিউরা ম্যাটার এবং পায়া ম্যাটার। ফ্ল্যাক্স সেরিব্রি যেটা থাকে এটা তৈরি হয় ডিউরা ম্যাটার থেকে। মনে রাখবে, ফ্ল্যাক্স সেরিব্রি ডিউরা ম্যাটার দিয়ে তৈরি হয়। ডিউরা ম্যাটারের মধ্যে একটা ফোল্ড তৈরি হয়, যেই ফোল্ডটা দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারে ভাগ করছে, যেটাকে আমরা ফ্ল্যাক্স সেরিব্রি বলছি। নেক্সট কোশ্চেন, অ্যাট সাইন্যাপস হুইচ স্ট্রাকচার কন্টেন্টস নিউরোট্রান্সমিটার। সাইন্যাপসের মধ্যে কোন স্ট্রাকচারে নিউরোট্রান্সমিটার থাকে? সাইন্যাপটিক নর্ভস, সাইন্যাপটিক ক্লেফট, সাইন্যাপটিক ভেসিকল এবং সোয়ান সেল। তোমাদের একটা সাইন্যাপসের ছবি দেখাই, এটা একটা সাইন্যাপসের ছবি। এখানে দেখো সাইন্যাপটিক ক্লেফট কাকে বলছি? দুটো যে নিউরন রয়েছে, দুটো নিউরনের মধ্যে যে মধ্যেকার যে স্পেসটা, সেই স্পেসটাকে আমরা বলছি সাইন্যাপটিক ক্লেফট। ঠিক আছে, আচ্ছা,
একটা সাইন্যাপসের শেষ, একটা নিউরনের শেষ হচ্ছে এবং আরেকটা নিউরন শুরু হচ্ছে। তো যেটা ওপর থেকে শেষ হচ্ছে সেটাকে আমি বলছি প্রি সাইন্যাপটিক নিউরন। প্রি অর্থাৎ শুরুতে, তো প্রি সাইন্যাপটিক নিউরন বলছি যেই পার্টটা শেষ হচ্ছে সেটা, এবং যেই পার্টটা শুরু হচ্ছে সেটাকে আমি বলছি পোস্ট সাইন্যাপটিক নিউরন। অর্থাৎ নিচের দিকে রয়েছে, এটা কমপ্লিট হলো, তাই জন্য এটাকে পোস্ট সাইন্যাপটিক নিউরন বলছি। এটা হলো প্রি সাইন্যাপটিক এবং এটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক, ঠিক আছে। আচ্ছা, সাইন্যাপটিক ভেসিকলস কোনগুলো? একদম লোয়ার পার্টে কিছু ভেসিকলস থাকে যেগুলোকে আমি সাইন্যাপটিক ভেসিকলস বলছি, এবং এই সাইন্যাপটিক ভেসিকলস এর মধ্যে কি থাকছে? নিউরোট্রান্সমিটার প্রেজেন্ট থাকছে। এই সাইন্যাপটিক যে ভেসিকলস রয়েছে সেই সাইন্যাপটিক ভেসিকলস এর মধ্যে নিউরোট্রান্সমিটার প্রেজেন্ট থাকছে, যেই নিউরোট্রান্সমিটার গুলো কি করছে? ইনফরমেশন গুলোকে ক্যারি আউট করছে। বুঝতে পারলে? তাহলে এখানটায় আমার অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সার হবে সাইন্যাপটিক ভেসিকলস, যে কিনা নিউরোট্রান্সমিটার গুলোকে ক্যারি আউট করে। নেক্সট কোশ্চেন, the space by which dura matter and arachnoid matter are separated is known as। dura matter, arachnoid matter যেখানে সেপারেট হচ্ছে সেই স্পেসটাকে আমরা কি বলি? মিডিয়াস্টিনাম, এপিডিউরাল, সাবডিউরাল, সাব অ্যারাকনয়েড। মিডিয়াস্টিনাম বলতে আমরা কি বুঝি? মিডিয়াস্টিনাম হচ্ছে আমাদের যে থোরাসিক ক্যাভিটি রয়েছে তার মধ্যে দুদিকে দুটো লাংস রয়েছে এবং মাঝখানটায় রয়েছে আমাদের হার্ট, এখান থেকে নেমেছে থোরাক্স এবং এখানটায় এদিকটায় অ্যালভিওলাই গেছে। তো এই যে মাঝখানের স্পেসটা, যেটা মাঝখানে গ্যাপ থাকছে, অর্থাৎ চেস্ট দুদিকে লাংসের মধ্যে যে গ্যাপটা থাকে সেই স্পেসটাকে আমরা বলি মিডিয়াস্টিনাম, ঠিক আছে। এপিডিউরাল, সাবডিউরাল, সাবঅ্যারাকনয়েড এগুলো আমরা দেখবো। ছবিতে চলে এসো। এখানে দেখো একটা মেনিনজেসের ছবি আছে। মেনিনজেস কি? মেনিনজেস হচ্ছে আমাদের যে ব্রেন রয়েছে, ব্রেনের যে বাইরের দিকে লেয়ার রয়েছে সেটাকে আমরা মেনিনজেস বলছি, ঠিক আছে। তাহলে মেনিনজেসের প্রথমেই মাথাতে যদি আমরা টাচ করি, প্রথমেই হেয়ার থাকে, হেয়ারের জন্য একটা স্কিন লেয়ার রয়েছে, তার উপরে হেয়ার রয়েছে, সেটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে প্রথমেই আসবে কি? বোন অফ স্কাল, অর্থাৎ প্রথমেই স্কাল বোন পেয়ে যাব। স্কাল বোনের ঠিক নিচে, স্কাল বোনের ঠিক নিচেই শুরু হচ্ছে মেনিনজেস, এবং মেনিনজেসের বাইরের লেয়ার কি? ডুরা ম্যাটার। তারপরের লেয়ার হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার এবং একদম ভেতরে থাকছে পায়া ম্যাটার, ঠিক আছে। তাহলে একদম বাইরের দিকে রয়েছে ডুরা ম্যাটার, নেক্সট রয়েছে অ্যারাকনয়েড ম্যাটার এবং ভেতর দিকে রয়েছে পায়া ম্যাটার। বেশ, তাহলে এই যে স্কাল বোন রয়েছে এবং ডুরা ম্যাটার রয়েছে, এই দুটোর মধ্যেকার যে স্পেস, সেই স্পেসটাকে আমরা বলছি এপিডিউরাল স্পেস। অর্থাৎ বোন অফ স্কাল এবং ডুরা ম্যাটারের মধ্যেকার যে স্পেস, সেই জায়গাটাকে আমরা বলছি এপিডিউরাল স্পেস। এবারে এই যে ডুরা ম্যাটার রয়েছে এবং অ্যারাকনয়েড ম্যাটার রয়েছে, এই দুটোর মধ্যেকার যে স্পেস রয়েছে, ডুরা ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটার এই দুটো জায়গার মধ্যে যে স্পেস রয়েছে তাকে আমি বলছি সাবডিউরাল স্পেস, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার রয়েছে, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটারের মধ্যে যে স্পেস রয়েছে তাকে আমরা বলছি সাব অ্যারাকনয়েড স্পেস। বুঝতে পারলে? তাহলে তিনটে লেয়ার আছে মেনিনজেসের এবং তার উপরে রয়েছে স্কাল বোন। এদের প্রত্যেকটার মধ্যে মধ্যে যে গ্যাপ গুলো রয়েছে তার সবগুলোর আলাদা আলাদা নাম। তাহলে সবার উপরে যে থাকছে স্কাল বোন এবং ডুরা ম্যাটারের মধ্যে, সেটা হচ্ছে এপিডিউরাল স্পেস। ডুরা ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে রয়েছে সাবডিউরাল স্পেস, আর অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার এর মধ্যে রয়েছে সাব অ্যারাকনয়েড স্পেস। এবং এই যে সাবঅ্যারাকনয়েড স্পেস রয়েছে, এই সাবঅ্যারাকনয়েড স্পেসে সবসময় সিএসএফ অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ফিল্ড থাকে, ঠিক আছে। এই যে সাবঅ্যারাকনয়েড স্পেস রয়েছে, এই সাবঅ্যারাকনয়েড স্পেসে সবসময় সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ফিল্ড থাকে। তাহলে এখানে আমার কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল যে ডুরা ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যেকার স্পেস, তাহলে এটা কি স্পেস হলো? এটা হলো সাবডিউরাল স্পেস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে এসো, আজকে লাস্ট কোশ্চেন। দ্য কেনাল which communicates the third and fourth ventricles of the brain is known as। অর্থাৎ থার্ড ভেন্ট্রিকল ফোর্থ ভেন্ট্রিকলকে যে কমিউনিকেট করছে তাকে আমরা কি বলছি? ইন্টারভেন্ট্রিকুলার ফোরামিনা, সেরিব্রাল অ্যাকুইডাক্ট, টেন্টোরিয়াম সেরিবেলি এবং সেপ্টাম লুসিডাম। ছবিটা দেখে নিই চলো। এখানে দুটো ছবি রয়েছে, একটা রয়েছে ল্যাটারাল ভিউ এবং আরেকটা রয়েছে অ্যান্টেরিয়ার ভিউ। অ্যান্টেরিয়ার অর্থাৎ আমরা সামনে থেকে দেখছি। তাহলে আমাদের যে টোটাল ব্রেন রয়েছে তার ভেন্ট্রিকলস রয়েছে আমরা চারটে ভেন্ট্রিকলসে ভাগ করি। দুটোকে আমরা ল্যাটারাল বলছি, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড ভেন্ট্রিকল পাশাপাশি থাকে। এটা দেখো, এই যে একটা ভেন্ট্রিকল এবং এই একটা ভেন্ট্রিকল পাশাপাশি রয়েছে, এদেরকে আমরা ল্যাটারাল ভেন্ট্রিকলস বলছি। আচ্ছা, তারপরে থাকে থার্ড ভেন্ট্রিকলস এবং তারপরে এই যে দেখো, এটা মাঝখানে রয়েছে থার্ড ভেন্ট্রিকলস এবং এটা হচ্ছে আমাদের ফোর্থ ভেন্ট্রিকল, ঠিক আছে। চারটে ভেন্ট্রিকলস রয়েছে টোটাল, দুটো ল্যাটারাল ভেন্ট্রিকলস, তারপরে রয়েছে থার্ড ভেন্ট্রিকল এবং তারপরে রয়েছে ফোর্থ ভেন্ট্রিকল।
এই যে চারটে ভেন্ট্রিকেল রয়েছে, দুটো ল্যাটারাল ভেন্ট্রিকেল রাইট এবং লেফট, এবং থার্ড আর ফোর্থ ভেন্ট্রিকেল, এরা একে অন্যের সাথে কানেক্টেড। কিভাবে কানেক্টেড? প্রথমত হচ্ছে যে ফার্স্ট মানে এই যে দুটো ভেন্ট্রিকেল, রাইট এবং লেফট ভেন্ট্রিকেল, এরা একটা পাতলা মেমব্রেন দিয়ে সেপারেট থাকে, এবং সেই মেমব্রেনটার নাম হচ্ছে সেপ্টাম লুসিডাম। ঠিক আছে, তাহলে যে মেমব্রেনটা ফার্স্ট এবং সেকেন্ড ভেন্ট্রিকেলের মধ্যে রয়েছে তার নাম হচ্ছে সেপ্টাম সেপ্টাম লুসিডাম। সেপ্টাম লুসিডার্ম। বেশ, সেকেন্ড, তাহলে এরা দুজন একে অন্যের সাথে কানেক্টেড হয়ে গেল, এবং এরপরে যে থার্ড, ফার্স্ট এবং সেকেন্ডের সঙ্গে যে থার্ড ভেন্ট্রিকল রয়েছে তারা যেটার মাধ্যমে কানেক্টেড থাকছে সেটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামিনা। ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন বা ফোরামিনা বলা হয় এই যে দেখো এই স্পেসটা, অর্থাৎ দুটো যে ভেন্ট্রিকল রয়েছে, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড ভেন্ট্রিকলের সাথে থার্ড ভেন্ট্রিকলকে কানেক্ট করছে কে? ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। ঠিক আছে, আচ্ছা, এবারে থার্ড ভেন্ট্রিকল রয়েছে এবং ফোর্থ ভেন্ট্রিকল রয়েছে, তাদের মধ্যে একটা কমিউনিকেশন থাকবে। সেই যে কমিউনিকেশন থার্ড এবং ফোর্থ ভেন্ট্রিকলস এর মধ্যে এখানে রয়েছে বা এই জায়গাতে রয়েছে, এটাকে করছে সেরিব্রাল অফ অ্যাকুইডাক্ট। ঠিক আছে, সেরিব্রাল অ্যাকুইডাক্ট পার্ট রয়েছে যে থার্ড এবং ফোর্থ ভেন্ট্রিকলকে কানেক্ট করছে। কোন ভেন্ট্রিকলের সাথে, মানে এই যে কানেকশন গুলোর নামটা একটু মনে রাখতে হয়, কোশ্চেন আসে কখনো কখনো। তাহলে সেকেন্ড এবং ফার্স্ট সেকেন্ডের সাথে থার্ডের কানেকশন করছে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন, এবং থার্ড ভেন্ট্রিকেলের সাথে ফোর্থ ভেন্ট্রিকেলের কানেকশন করছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেনে জানতে চেয়েছিল থার্ড এবং ফোর্থ ভেন্ট্রিকলস এর মধ্যে যে কমিউনিকেশন থাকে তাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলছি সেরিব্রাল অফ অ্যাকুইডাক্ট। ঠিক আছে, সেরিব্রাল অ্যাকুইডাক্ট বলছি, এটা মনে রেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। কোনো কোশ্চেন বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কোথাও বলতে গিয়ে যদি ভুল হয়ে থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানিও। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটি ভিডিওতে। বাই বাই।